মানে যে দেশের কোনো স্পিন ইতিহাস নেই, সেই অর্থে সেই দেশ থেকে উঠে এসে 6 বছর ধরে বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রহ হয়ে থেকে যাওয়া। নমস্কার, হুইলে রুইলে আবার আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পুজো, আর তার কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফি এবারে শুধু দুটো দেশের মহাযুদ্ধ নয়, এ যেন বেশ কয়েকটা ব্যক্তিগত দ্বৈরথ এর মধ্যে রয়েছে, যার মধ্যে অন্যতম অশ্বিন বনাম নাথান লায়ন। এই দুই অফ স্পিনারের দ্বৈরথ দেখার আগে আমরা আরো একজন অফ স্পিনারকে নিয়ে একটু কথাবার্তা বলবো। না, ইনি 50 দশকের জিম লেকার বা গোলাম আহমেদ নন, বা পরের দিকের ভারতের ভেঙ্কট রাঘবন বা প্রসন্নও নন। ইনি এমন একজন অফ স্পিনার যিনি উঠে এসেছেন এমন একটা দেশ থেকে, যে দেশটাকে আমরা আগুনে পেস বোলিং এর জন্য চিনে থাকি। আর এই পেস বোলিং এর দেশ থেকে উঠে এসে প্রায় 6 বছর ধরে তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুনিয়ার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। শেন ওয়ার্ন বা মুরলির আগে এই মানুষটি একমাত্র স্পিনার যিনি টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি আজকের বার্থডে বয় ল্যান্স গিবসকে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি সিধু জ্যাঠা, আমার সিধু জ্যাঠা কলরবদা। কলরবদা, আপনার স্মৃতিতে ল্যান্স গিবস কতখানি রয়েছেন এবং কেমন ভাবে রয়েছেন সেটা যদি একটু বলেন। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। ল্যান্স গিবসকে আমি প্রথম দেখি ইডেনে খেলতে, এটা 1967 সাল। তখন আমার বয়স গোটা 8, ক্লাস 3-তে পড়ি। কাজেই ক্রিকেট বিশেষ কিছু বুঝিও না, তবে উৎসাহ প্রচুর। সেই টেস্টে গিবস অনেকগুলো উইকেট পেয়েছিলেন, 7-8টা বোধ হয়, ভারত হেরে গেছিল। তবে ওই ব্যাচে আমার স্মৃতি গিবসকে নিয়ে নয়, আমার স্মৃতি হচ্ছে গ্যারি সোবার্সকে নিয়ে। গ্যারি সোবার্স হনুমন্ত সিংকে একটা চমৎকার ভাবে বোল্ড আউট করেছিলেন, সেইটাই আমার ওই টেস্টের সবচেয়ে বড় স্মৃতি। লেগ স্টাম্পের বাইরে পরপর কয়েকটা বল ফেলতে ফেলতে বলটা আস্তে আস্তে ভেতরে এসে করতে করতে একটা সময় বলটা হনুমন্তের পায়ের পিছন দিয়ে ঘুরে স্টাম্প ভেঙে দিল। আপনি কি ব্যাটিং বলের কথাটা মনে করে দিলেন? খানিকটা, তবে সোবার্সও বাঁহাতি বোলার, আর অত বড় টার্ন নয়। উনি পরপর কয়েকটা বল অল্প অল্প করে লেগ স্টাম্পের বাইরে থেকে বলটাকে ভেতরের দিকে আনছিলেন, সেইখানেই মুন্সিয়ানা। ফিরে আসি ল্যান্স গিবস। গিবসকে তারপর আমি দেখি 1975 সালে, অ্যাকচুয়ালি 74 ডিসেম্বর মাসে ক্লাইভ লয়েডের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ ভারতে খেলতে এসেছে। সেই ম্যাচ, তখন আমার বয়স বছর 15 পেরিয়ে গেছে। 2 বছর হলো আমি তখন স্কুলে ক্রিকেট টিমে খেলছি। ক্রিকেটটা সম্বন্ধে একটু আধটু বুদ্ধি জন্মেছে, খেলাটার প্রতি আগ্রহ জন্মেছে। গোটা 10-12 ম্যাচ খেলাও হয়ে গেছে দেশপ্রিয় পার্ক, রবীন্দ্র সরোবর, এমনকি ইডেনে। আচ্ছা, তো এই আমি সেবারে সিএবি কি করলো, স্কুল ক্রিকেট যারা খেলেছে তাদের সব স্কুলের ছেলেদের একটা করে 20 টাকার সিজন টিকিট বিনা পয়সায় স্কুলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করলো রঞ্জি স্টেডিয়ামে। আমিও পেলাম একটা। তারপর সেই টিকিট নিয়ে আর সঙ্গে বাইনোকুলার আর একটু খাবার, মানে জল সঙ্গে নিয়ে, খাবার নিয়ে 5 দিনের মধ্যে 4 দিন থানা গেড়েছিলাম রঞ্জি স্টেডিয়ামের কংক্রিটের গ্যালারিতে। তৃতীয় দিনটা বাদ দিয়েছিলাম, আমার এক পরিচিত জনকে টিকিট দিয়েছিলাম। এই 4 দিন ছিল আমার ক্রিকেটের এক ধরনের মহোৎসব। তো এবারে যারা জানে যে ইডেনে রঞ্জি স্টেডিয়ামের জায়গাটা, রঞ্জি স্টেডিয়াম হচ্ছে ইডেনের পিছে আড়াআড়ি সম্পূর্ণ স্কোয়ার অফ দ্য উইকেট। অ্যাকচুয়ালি তার ঠিক উল্টো দিকে ছিল পুরনো প্যাভিলিয়ন, যেটা পরে এখন হাউসের দিকে হয়ে গেছে, সেটাও ছিল আড়াআড়ি। তো সেইখানে বসে আমি খেলা দেখলাম, আর নেহাতি তখন আড়াআড়ি খেলা বিশেষ কিছু বুঝি না, কিন্তু খুব মন দিয়ে দেখেছিলাম একটা জিনিস। ভারতের 3 স্পিনার ভেঙ্কট খেলেননি, আর এই ল্যান্স গিবসকে।
আড়াআড়ি অবস্থায় বসে বলের লেংথ মোটামুটি বোঝা যায়, ফ্লাইটটা বোঝা যায়, বাউন্সটা বোঝা যায়, পেসটাও মোটামুটি একটা আন্দাজ করা যায় মন দিয়ে দেখে। যেটা বোঝা যায় না সেটা হচ্ছে বলের লাইন। 90 ডিগ্রি তুমি বলের লাইন কি বুঝবে? তাতেও আর কি চোখে যেন মনে হচ্ছিল বাইনোকুলার লাগিয়ে যে এই গিবস ভদ্রলোকটি বল ছাড়বার সময় হাতটা, রিস্টটা যেন সববার এক জায়গা থেকে যাচ্ছেন না। কখনো এখান থেকে ছাড়ছেন ডান কানের পাশ থেকে, কখনো মাথার উপর থেকে, কখনো হাতটা একটু ত্যাচা করে, আর সঙ্গে মনে হচ্ছিল বলের এই রিস্টের মুভমেন্টটা তারও বোধহয় পাল্টাচ্ছে। তো এই যে বলের রিলিজ পয়েন্ট, ডেলিভারি রিলিজ পয়েন্ট যেটা, এইটা উনি ভেরি করছেন, এইটা আমার কিন্তু খুব নজরে এসেছিল। এইটা আমার মনে হয়েছিল যে এইখানটাতে একটা কোথাও বিশেষত্ব রয়েছে, অন্তত আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে এমন একটা ব্যাপার এইটা। পরবর্তীকালে যেটা দেখি বা শুনি বা পড়েছিলাম সেটা হচ্ছে যে উনি ওপর থেকে বল করতেন, লম্বা ছিলেন এবং তার জন্য বাউন্সটা ভালো পেতেন, আর আঙুলগুলো ছিল লম্বা শক্ত আঙুল। বলের রেফটা ভালো কন্ট্রোল করতেন, যেটাকে আমরা রিভলিউশন বা রেফ বলি, এইটা ভালো জোর করতেন, আর স্পিন হবে সেটাও কন্ট্রোল করতেন ভালো। এই সব মিলিয়ে গিবসের ছিল একটা ক্লাসিক্যাল অফ স্পিন বোলারের কায়দা। আর্ম বল বা পরবর্তীকালে যে দুসরা বা ক্যারাম বল, এগুলো কিন্তু তার খুব একটা ছিল না। আর্ম বলটা রপ্ত করেছিলেন ক্যারিয়ারের পরের দিকে, মানে একদম ক্লাসিক্যাল অফ স্পিনার ছিলেন, ভেরিয়েশনে ক্লাসিক্যাল অফ স্পিনার। আর একটা জিনিস আমার মনে আছে, খুব চোখে লেগে আছে এখনো, এই বলের এই রিস্টের পজিশন ছাড়া, সেটা হচ্ছে লিকলিকে রোগা চেহারা, লম্বা লম্বা হাত, সরু সরু পা, পিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে এসে চটপট। এখনকার যারা জাদেজাকে বল করতে দেখেছে, জাদেজা খুব চটপট বল করে, বিটুইন খুব কম সময়ের মধ্যে ওভার শেষ করে, কম সময় ডেলিভারি। গিবস ছিলেন ওই রকম, তখন পিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে এসে চট করে এরকম করে বলটা ছেড়ে দিলেন। এই ব্যাপারটা সব মিলিয়ে গিবসের এই যে সব ছবিটা, এইটা আমার চোখে আজও পরিষ্কার ভাসে। শুনেছিলাম পরে গিবসের নাকি ডাক নাম ছিল ইলেকট্রিফাইড ট্যারান্টুলা। ট্যারান্টুলা এক ধরনের বিষাক্ত মাকড়সা, রোগা পাতলা ঠ্যাং যেমন হয় মাকড়সার মতো, ছটপট ছটপট করতে করতে এসে বিষাক্ত কিছু কাজকর্ম তিনি ছেড়ে দিতেন। এই হচ্ছে আমার ইমপ্রেশন যে ল্যান্স গিবস, যেটা আমরা আজকাল হামেশাই টিভিতে দেখি, এই যে রিস্ট পজিশন, বলটা কেমন যাচ্ছে, এগুলো সব কিন্তু আমরা স্লো মোশনে এখন টিভিতে দেখতে পাই। বড় উদাহরণ রবি অশ্বিন। এইটা আমার আজও মনে আছে গিবসকে নিয়ে। তো এটা তো বললেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আপনি সামনে থেকে বসে গিবসকে দেখেছেন, কিন্তু ওভারঅল ক্যারিয়ার নিয়ে আপনার গিবসের যদি ওভারঅল ক্যারিয়ার আপনাকে বিশ্লেষণ করতে বলা হয় বা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যদি মনে হয়, অবভিয়াসলি তিনি একটা সময় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন টেস্ট ক্রিকেটে। এর বাইরে গিবসের ক্যারিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যদি আপনাকে বলতে হয়, তো আপনি কি বলবেন? দু তিনটে জিনিস। প্রথমে হচ্ছে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে গিবস একদম স্যান্ডউইচ, মানে গিবসের আগে এইটা যারা ছিলেন তারা হচ্ছেন বেটসার, স্ট্যাথাম, ট্রুম্যান, তারপর গিবস। গিবসের পরে যারা, তাদের মধ্যে লিলি, বথাম, হ্যাডলি, কপিল, ওয়ালশ, মানে এই 3 আর 5, এই 8 জন পেসারের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে ল্যান্স গিবস। ওর আগে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কোন স্পিনার, শেন ওয়ার্নার, মুরলি বাদ দিচ্ছে, যারা এই শতকে আর কোন স্পিনার কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারেনি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 200-র বেশি উইকেট পাওয়া বোলার 80-85 জন আছে টেস্ট ক্রিকেটে, তার মধ্যে একমাত্র একজনের ইকোনমি রেট 2 এর কম, একমাত্র একজন, তিনি ল্যান্স গিবস, 1.98। ওকে। 3 নম্বর যেটা, সেটা বলি, এটা এখানে বলার দরকার, বিশেষ করে ভারতের পরিপ্রেক্ষিতে।
ভারতের মাঠে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতে খুব ভালো দক্ষ, এটা বরাবরের খবর। এবং মানে এক দশক আগে অব্দিও খুব চালু ছিল, এখনো মোটামুটি আছে, লোকজন একটু বলেন বটে, কিন্তু অবশ্যই। তাহলেও তৃতীয় জিনিসটা যেটা একটু বলবার সেটা হচ্ছে যে, তোমার নিশ্চয়ই জানা আছে শেন ওয়ার্নকে ভারতের মাঠে আমরা সেভাবে প্রাধান্য বিস্তার করতে দেখিনি। না না, শেন ওয়ার্ন এইটা কিন্তু ভারতের মাঠে তিনি এস্টাবলিশ করে উঠতে পারেননি তেমন ভাবে, ঠিকই একটা ঠিকই ইনিংস বিক্ষিপ্ত ভাবে। ঠিকই। এটা কিন্তু করতে পেরেছেন চারজন বোলার মোটামুটি। তাদের মধ্যে সময়ের অনুক্রমে দেখলে প্রথম রিচি বেনো, তৃতীয় ডেরেক আন্ডারউড, 4 নম্বর হচ্ছেন খানিকটা মুরলি, 2 নম্বর হচ্ছেন ল্যান্স গিবস। গিবস 3 বার ভারতে এসেছেন, তার মধ্যে পরের দুটো সফরে, প্রথমবার একটা টেস্ট খেলেছেন কারণ অভিজ্ঞতা কম ছিল, পরের দুটো সফরে 66-67 সর্বোচ্চ উইকেট নেন 3 ম্যাচে 18টা। খেয়াল রাখতে হবে ওই সময় ভারতে কিন্তু স্পিন কোয়ার্টেট সবাই খেলছেন, 4 জনই, অবশ্যই, ঠিক আছে। তার মধ্যে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। 74-75 যখন খেলতে এলেন তখন গিবসের বয়স হয়ে গেছে অনেক, তখনও সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিলেন 21টা, 5টা টেস্টে। সেই সিরিজে রবার্টস দুর্দান্ত ফর্মে, সর্বোচ্চ উইকেট শিকারী। সেই সিরিজও কিন্তু ভারতে স্পিন কোয়ার্টেট খেলেছিলেন। তার মধ্যে তার মানে তুমি দেখো 8টা টেস্টে, 3টে আর 5টা, 8টা টেস্টে ল্যান্স গিবস 39টা উইকেট নিয়েছেন ভারতের মাঠে, ভারতীয় ব্যাটসম্যানের বিরুদ্ধে। এবং সেইটা কিন্তু খুব কম সংখ্যক বোলার, স্পিনার পেরেছেন। এইটা হচ্ছে আরেকটা বিশেষত্ব ল্যান্স গিবসের বোলার হিসেবে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এখানে, সেটা হচ্ছে ল্যান্স গিবস যে সময় এলেন খেলতে, সেই সময় ওয়েস্ট ইন্ডিয়ান টিমে সম্ভবত, যদি খুব ভুল না করি, গ্রিফিথ রয়েছেন, হল রয়েছেন, সোবার্স রয়েছেন, এবং তার সঙ্গে এবং সেই সময়টায় বোধহয় রামাদিন এবং ভ্যালেন্টাইন এই দুজনও ওয়েস্ট ইন্ডিয়ান টিমে খেলছেন। এই একটা টাফ বোলিং লাইন আপের, এবং যেখানে মানে মেনলি পেসাররা বেশি বল করতেন, সেইখানে গিবস কি করে নিজের জায়গাটা নিয়ে নিলেন? গিবস খেলা শুরু করেন 58-59 নাগাদ, মানে আন্তর্জাতিক স্তরে। তো রামাদিন তখন পড়তির দিকে, তাও খেলছেন, ভ্যালেন্টাইন তখন খেলে যাচ্ছেন, আর বাকি যাদের 3জনের নাম তুমি বললে, গ্রিফিথ একটু পরে আসেন, হল এসে গেছে, সোবার্স তো এসে গেছেন। তো 60-এর দশকটা যদি দেখো তাহলে সেই ওয়েস্ট ইন্ডিজের মেন 4 জন বোলার ছিলেন। রামাদিন, ভ্যালেন্টাইন আস্তে আস্তে অস্তমিত হয়ে গেলেন, হল, গ্রিফিথ, পেস, সোবার্সের দুরকমই, আর ছিলেন আমাদের গিবস। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু গিবস ওয়ার্কলোডও নিয়েছেন, উইকেটও নিয়েছেন, দুটোই করেছেন। এইটা একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এবার এই যে জায়গাটা তৈরি করলেন, তার পেছনে একটা চ্যালেঞ্জ নেওয়া ব্যাপার আছে। 60-61 যখন অস্ট্রেলিয়াতে ওয়েস্ট ইন্ডিজ খেলতে গেল সেই টাইস টেস্টের সিরিজ, অধিনায়ক ওরেল, ক্রিকেট প্রজ্ঞা চমৎকার, অবশ্যই তিনি ঠিক করলেন প্রথম যে সিরিজে স্পিনার হিসেবে গিবসকে খেলাবেন না, রামাদিন, ভ্যালেন্টাইন বিশ্বস্ত অধিক খেলবে। এবং সেই মতটাকে সমর্থনও করেছিলেন স্বয়ং ডন ব্র্যাডম্যান। গিবসের অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু অস্ট্রেলিয়াতে সাফল্য পেতে গেলে এখনো কাঁচা। এই অবস্থাতে প্রথম 2 টেস্টে খেলা হলো, প্রথমটা টাই, পরেরটা ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল। গিবসকে দলে আনা হলো, তৃতীয় টেস্টে ওরেল নিয়ে এলেন সিডনিতে। ম্যাচে গিবস 8টা উইকেট নিলেন, ওয়েস্ট ইন্ডিজ জিতলো, তার মধ্যে একটা ছিল 4 বলে 3 উইকেট। পরের ম্যাচে অ্যাডিলেডে হ্যাটট্রিক, তারপরে লাস্ট ম্যাচটা মেলবোর্নেও ভালো বল করলেন। 3 ম্যাচে 18টা না 19টা উইকেট নিলেন ল্যান্স গিবস, ওইখানে তার জায়গা পাকা হয়ে গেল দলে। মানে ওইখান থেকে শুরু, তারপরে ফ্রেডি ট্রুম্যানের রেকর্ড ভেঙে শেষ। হ্যাঁ, ওই প্রথম যখন শুরু করলেন ব্র্যাডম্যান এবং ওরেলের চ্যালেঞ্জ দিয়েছিলেন, তোমরা বলছো আমি পারবো না, করে দেখালাম। আর শেষে যখন শেষ করলেন, ফ্রেডি ট্রুম্যান যখন 300 উইকেট পেরিয়ে যান,
তখন নাকি তাকে প্রশ্ন করা হয়েছিল, আর কেউ কি তোমার এই রেকর্ডটা ভাঙতে পারবে? চোয়াল বলেছেন পারতে পারে, কিন্তু যখন যে পারবে তার একেবারে নাকে দম হয়ে যাবে, তার নাজেহাল অবস্থা হয়ে যাবে, এমন ক্লান্ত। গিবস ক্লান্ত হয়েছিলেন, নাজেহালও হয়েছিলেন, কিন্তু চ্যালেঞ্জটা ছাড়েননি, হয়ে দেখিয়েছিলেন। এইটা আরেকটা বিশাল ব্যাপার ল্যান্স গিবস সম্পর্কে। আপনি এত কিছু বললেন গিবস সম্পর্কে। গিবসকে আপনি, আমি শেষ করার আগে, একদম শেষ দিকে এসে গেছি, আমি শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করব, যে গিবসকে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বা কোন জায়গাটায় গিবসকে আপনি সবচেয়ে বেশি নম্বর দেন? ওয়েস্ট ইন্ডিয়ান বোলিং এর মধ্যে যদি দেখি আমি, হি ইজ দ্য লাস্ট বয় স্কাউট, একটা সিনেমা হয়েছিল, ব্রুস উইলিস তাতে মেইন রোলটা করেছিল। গিবস হচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান টেস্টে স্পিন বোলিং এর লাস্ট বয় স্কাউট। ওর পরে মাত্র দুজন বোলার ওয়েস্ট ইন্ডিজের স্পিনার টেস্টে 100 বা তার বেশি উইকেট পেয়েছে। দুজনে কেই ফুল টাইম স্পিনার নন। প্রথম জন কার্ল হুপার, 2 নম্বর ক্রিস গেল। তো ওইখানে গিবস হচ্ছেন এগিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান, অনন্য। একদমই, যে দেশের কোনো স্পিন ইতিহাস নেই সেই অর্থে সেই দেশ থেকে উঠে এসে 6 বছর ধরে বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রহ হয়ে থেকে যাওয়া, ওটা পেসারদের দুনিয়া। ওই পেসারদের দুনিয়া কিন্তু গিবস একদম অনুপ্রবেশ করেছেন, পরে করেছেন মুরলি এবং সেন। এই অবশ্যই। অনেক ধন্যবাদ কলরবদা। ভবিষ্যতে আবার খুব তাড়াতাড়ি আমরা আপনার সঙ্গে বসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন।